বাবা প্লিজ বিয়েটা করে নে। আম্মু, আমি এখনো ছোট, পড়ালেখা শেষ হয়নি আমার, আর তুমি এখন বিয়ের কথা বলছো? কোথাও কি লেখা আছে বিয়ের পরে পড়াশোনা করা যায় না? প্লিজ আম্মু, এখন এসব বাদ দাও। তুই কবে বুঝবি বল? তুই সারাদিন থাকিস কলেজে, নয়তো বন্ধুদের সাথে আড্ডায়, আর তোর আব্বু ও ব্যবসা নিয়ে ব্যস্ত। আমাকে কেউ সময় দিস না, সারাটা দিন একা একা সময় কাটে আমার। তো এখন আমি কি করতে পারি? আমার একজন মানুষ লাগবে সময় কাটানোর জন্য। আগে তোর আপ্পু ছিল, সারাদিন বাসায় থাকতো। তোর আপ্পুর বিয়ে হওয়ার পর আমার আরও একা লাগে। তাই বলে এখন আমাকে কুরবানি দিবা? তোর মাথা। শোন, আমি একটা মেয়ে দেখেছি, আর সেটা দূরের কেউ নয়, তোর বোন সাদিয়ার ননদ। দেখতে মাশাআল্লাহ ভীষণ সুন্দর। আমি কথা বলেছি সাদিয়ার সাথে, ও বলেছে তুই যদি কিছু বলিস তাহলে কথা বলবে। দেখো, আমি এখন বিয়ে করতে পারবো না। আমার খাওয়া শেষ, আমি কলেজে গেলাম। এই বলে চলে আসলাম। আম্মু যে কিসের জন্য আমাকে বিয়ে করতে উঠে পড়ে লেগেছে এটাই বুঝি না আমি। সবেমাত্র ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছি, এখন কি বিয়ে করার সময় আমার? আমি বাইক নিয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এবার আমার পরিচয়টা দিয়ে দেই। আমি শিহাব, বাবা মায়ের দুই মাত্র সন্তান। মানে আমার বড় একটা বোন আছে, তার নাম সাদিয়া। আপুর বিয়ে হয়ে গেছে। বাবা একজন ব্যবসায়ী। পরিচয় দিতে দিতে কলেজে চলে আসলাম। কলেজে এসে আমি বাইকটা পার্ক করে চলে গেলাম আমাদের আড্ডাখানায়। ভার্সিটির মাঠে একটা বড় কদম গাছ আছে, সেখানে বসে আমরা আড্ডা দেই। গিয়ে দেখি রাকিব, ফাহিম আর রিয়া বসে আছে। আমি গিয়ে ওদের সামনে বসে পড়লাম। এরা হলো আমার কলিজার ফ্রেন্ড। আমাকে দেখে রাকিব বলল, মহারাজ, আপনার ঘুম ভাঙল? হ্যাঁ প্রাণপ্রিয় প্রজা। বাজে কয়টা খেয়াল আছে? আজকে যে আমাদের হিমেল স্যারের বিশেষ ক্লাস, মনে আছে? আর বলিস না রে, তোদের বলেছিলাম না যে আম্মু আমাকে বিয়ে করাতে উঠে পড়ে লেগেছে? বলেছিলি তো। আজকে আবার এই কথা নিয়েই দেরি হয়ে গেল। কেন, আজকেও কি আন্টি বলেছে নাকি? হ্যাঁ, একদম কান ঝালাপালা করে দিয়েছে। শিহাব, আমার মনে হয় তোর বিয়েটা করে নেওয়া উচিত। মাথা ঠিক আছে তোর? তখন রিয়া বলল, রিয়া একদম ঠিক বলেছে শিহাব, বুঝার চেষ্টা কর। দেখ, আগে তো সাদিয়া আপু ছিল, আন্টি তার সাথে সময় কাটিয়েছেন। এখন তো বাসায় আন্টি একা থাকেন, তাহলে আন্টি কতটা বোরিং লাগে তুই বল। এতই যখন কষ্ট হয় তাহলে তুই গিয়েও তো মাঝে মাঝে হেল্প করতে পারিস। পার্মানেন্ট ভাবে নিয়ে চল। মানে? কিছু না। বুঝিস না শিহাব, রিয়া তোকে লাইক করে। ফালতু কথা বলবি না, রিয়া আমার ফ্রেন্ড, আমাদের মধ্যে এসব হবে না কখনো। তোর প্রবলেমটা কি? হ্যাঁ, আমাকে ভালোবাসতে কি প্রবলেম তোর? আচ্ছা, তোরা কি চাচ্ছিস আমি এখান থেকে চলে যাই? প্লিজ থামবি তোরা? তাহলে বারণ করে দে এসব ফালতু কথা আর কখনো যেন না বলে। আচ্ছা বাবা, সরি। তুই সত্যি একটা আবাল। মানে এখানে আবালের কি হলো? আমি কি তোর বাবা লাগি? না, কেন? তাহলে বাবা বললি যে? আরে বোকা, ওটা তো কথার কথা। রাকিব বলল, শিহাব তুই পারিসও ভাই, চল এবার ক্লাসে যাই। ভালো দেখে 2টা বেঞ্চ বুকিং করতে হবে। আমি বললাম, শোন, আমরা যে জায়গায় গিয়ে বসবো সেই জায়গায় আমাদের দখলে এসে পড়বে। এই বলে আমরা ক্লাসের দিকে যেতে লাগলাম। ক্লাসে ঢুকতে যাব এমন সময় আমার ফোনে একটা কল আসলো। পকেট থেকে ফোন বাহির করে দেখি দুলাভাই ফোন দিছে। এমন সময় দুলাভাইয়ের কল দেখে একটু অবাক হলাম, আবার একটু ভয়ও পেলাম। কিছু আবার হলো না তো? আমি তাড়াতাড়ি কলটা রিসিভ করলাম। আমি বললাম, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা শিহাব, কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো। কোথায় এখন তুমি? এই তো কলেজে। কেন? একটু কলেজের গেটের সামনে আসো। আচ্ছা ভাইয়া, 2 মিনিট দাঁড়ান, আসতেছি। আমি কল কেটে দিলাম। গেটে গিয়ে দেখি ভাইয়া আর একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আমি ভাইয়ার সামনে চলে গেলাম। কি হয়েছে ভাইয়া, কোনো সমস্যা? আরে না,
তুমি শালা থাকতে আমার আবার কি সমস্যা হবে? এই যে এটা হচ্ছে আমার বোন নিধি, আর নিধি এটা হচ্ছে তোর ভাবির ভাই শিহাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু ওনাকে তো এর আগে কখনো দেখলাম না। আরে দেখবা কিভাবে, আমার বিয়েতে তো ও আসতে পারেনি। ওর এসএসসি পরীক্ষা ছিল, হোস্টেলে থেকে পড়াশোনা করত। ও আচ্ছা, এই তাহলে আপুর ননদ। দেখতে তো খারাপ না। একেই আম্মু ঘরের বউ করে আনার জন্য উঠে পড়ে লেগেছে। অবশ্য বিয়ে করলে খারাপ হবে না, বাট এখনই বিয়ে করা যাবে না। আগে লাইফ এনজয়, তারপর বাকি কিছু। তারপর দুলাভাই যা বলল তা শুনে তো মাথা ঘুরতে শুরু করলো। এখন থেকে মনে হয় প্যারাময় লাইফ শুরু হয়ে গেল। শোনো, এবার আসল কথায় আসি। নিধিকে এই কলেজে ভর্তি করিয়েছি ইন্টার ফার্স্ট ইয়ারে। এখন থেকে ও এখানে পড়াশোনা করবে। ও আচ্ছা, ভালো তো। আরেকটা কথা, হ্যাঁ বলুন। কলেজে কেউ ওকে ডিস্টার্ব করে কিনা এটা দেখার দায়িত্ব তোমার। আর এখন থেকে তুমি যাওয়ার সময় নিধিকে বাসার নিচ থেকে নিয়ে যাবে, আবার যাওয়ার সময় দিয়ে যাবে। আসলে আমার অফিসের কাজের জন্য সম্ভব হয় না, না হলে আমি এটা করতাম। আর তোমার আপুও বলল তুমি নাকি বাইক দিয়ে আমাদের বাসার সামনে দিয়েই যাও, তাই আর কি, আরও সুবিধা। আমি খুশি হব নাকি বিরক্ত হব কিছুই বুঝতে পারছি না। সবাই আমার ওপর এভাবে উঠে পড়ে লেগেছে কেন? আল্লাহ জানে কপালে কি আছে। কি হলো শিহাব, কথা বলছো না কেন? কোনো সমস্যা কি? না না ভাইয়া, সমস্যা না, ঠিক আছে। কাল থেকে না হয় নিয়ে আসব। কাল থেকে না, আজ থেকেই। নিধি নাকি কলেজটা ঘুরে দেখবে, তাই ওকে তুমি সব কিছু দেখিয়ে দাও। আর গুরুত্বপূর্ণ কাজ আছে, আমাকে যেতে হবে। যাওয়ার সময় ওকে বাসায় দিয়ে যাও। এক ফাঁকে তোমার বোনের সাথেও দেখা হয়ে যাবে। কি আর করার, রাজি হয়ে গেলাম। যতই হোক দুলাভাই বলে কথা, কথা না শুনলে পরে আবার নিজেরই বিপদ। ঠিক আছে ভাইয়া। ওকে, আমি গেলাম তাহলে। বলেই দুলাভাই চলে গেলেন। দুলাভাই চলে যাওয়ার পর নিধি আমার দিকে একটু লাজুক চেহারায় তাকিয়ে থাকে। তার চোখে কিছুটা কৌতূহল, কিছুটা নতুন পরিবেশে অজানা ভয়ের মিশ্রণ। আমি বুঝতে পারি ও নিজেও এই নতুন কলেজ জীবনকে একদম অন্যরকমভাবে নিতে চাচ্ছে। চলো আগে তোমার ক্লাসরুমটা দেখাই। ঠিক আছে। আমরা ভেতরে ঢুকে কলেজের মূল পথ ধরে চলতে লাগি। বাইক পার্কিং থেকে শুরু করে লাইব্রেরি, ল্যাব, আড্ডাখানা সব জায়গা দেখালাম। নিধি সব কিছু মনোযোগ দিয়ে দেখছে। মাঝে মাঝে হঠাৎ করে হাসি মুখে প্রশ্ন করছে, আর আমি ধীরে ধীরে বুঝতে পারছি ওর সঙ্গে কথা বলতে মনেও একরকম স্বাচ্ছন্দ্য হচ্ছে। আরেকটা জিনিস নিধি, এখানে ক্লাসের সময় সবাই নিয়ম মানে, ক্লাস মিসিং দেওয়া যাবে না। ওকে। আমার ভেতরে এক ধরনের দায়িত্ববোধ জাগতে থাকে। মনে হয় শুধু নিধিকে কলেজের নিয়ম বুঝিয়ে দেওয়া নয়, ওকে নিরাপদ ও স্বচ্ছন্দ অনুভব করানোই এখন আমার দায়িত্ব। বিকেল ঘনিয়ে আসে। কলেজ শেষ হয়ে আমরা বাইকের দিকে ফিরি। বাসার কাছে পৌঁছেই নিধি বলে উঠল, চলুন বাসায়। আজকে না, অন্য দিন। ও মা, এত কাছে এসেও বোনের সাথে দেখা করে যাবেন না? আজকে সময় নেই, আর তাছাড়া এখন তো প্রতিদিনই এদিকে আসা যাওয়া হবে, তখন এমনিতেই যাওয়া হবে। ঠিক আছে, কাল তাহলে অপেক্ষায় থাকবো। আর হ্যাঁ, আপনার নাম্বারটা দিন। আমি মোবাইলটা নিয়ে আমার নাম্বারটা তুলে দিলাম। ওকে, আজ তাহলে আসি। ঠিক আছে, আল্লাহ হাফেজ। তারপর বাইক নিয়ে সোজা বাসায় চলে আসলাম। বাসায় আসতেই দেখি আম্মু কার সাথে যেন ফোনে কথা বলছেন। আমাকে দেখে বললেন, হ্যাঁ হ্যাঁ, এই তো এসে গেছে, নিজের হবু বউকে শ্বশুরবাড়িতে দিয়ে। মানে কে কার বউকে দিয়ে এসেছে? আর তুমি কার সাথে কথা বলছো? তোর আপ্পুর সাথে। ও বলল তুই নাকি নিধিকে বাসায় পৌঁছে দিয়ে এসেছিস, আবার কাল থেকে ওকে নিয়ে কলেজে যাবি। হ্যাঁ, দুলাভাই বলল। তো তাতে কি এমন হয়ে গেছে? আজে বাজে কথা বাদ দিয়ে নিজের কাজ করো। বলেই আমি রুমে চলে আসলাম। পরের দিন সকালে ঘুম ভাঙল ফোনের শব্দে। হাতে নিয়ে দেখি আননোন নাম্বার। একটু বিরক্ত হয়ে রিসিভ করলাম। হ্যালো, কে? আসসালামু আলাইকুম, আমি নিধি। আমি তড়িঘড়ি করে লাফ দিয়ে বসলাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলো। কলেজে যাবেন না? 8টা বেজে গেছে তো। হ্যাঁ যাব, তুমি রেডি হয়ে থাকো, আমি আসছি। ঠিক আছে।
বলেই কল কেটে গেল। আমি উঠে ফ্রেশ হয়ে নিচে নাস্তা করতে গেলাম। আম্মু নাস্তা দিতে দিতে বললেন, দেখে শুনে রাখিস আমার বৌমাকে। উফ আম্মু, কি শুরু করলে তোমরা? যা করার তাই করছি। আজ হোক কাল হোক নিধিকে আমার বাড়ির বউ করেই ছাড়ব। যা ইচ্ছে করো গিয়ে, ধ্যাত। বলেই আমি উঠে গেলাম। তারপর বাইক নিয়ে সোজা চলে গেলাম আপুর বাসার কাছে। গিয়ে দেখি নিধির সাথে আপুও দাঁড়িয়ে আছে। আপুকে দেখে আমি বললাম, কেমন আছো আপু? সেটা জেনে তুই কি করবি? কোনোদিন কি খোঁজ নিতে আসিস? বাসার সামনে থেকে এসে চলে যাস। আরে কালকে সময় ছিল না, তাই আসতে পারিনি। বুঝেছি, এত বাহানা দিতে হবে না। শোন, নিধিকে ভালো মতো দেখে রাখবি, ওর যেন কোনো সমস্যা না হয়। অনুরোধ করছো নাকি হুকুম দিচ্ছ? দুটোই। এখন যা তাহলে, আবার দেরি না হয়ে যায়। তারপর নিধি বাইকে উঠে বসল। আপু আমার দিকে তাকিয়ে একটা চোখ টিপ মারল। আমি কিছু বললাম না। তারপর সোজা চলে গেলাম কলেজে। বাইক পার্ক করে নিধিকে ওর ক্লাসরুমে দিয়ে আসলাম। ক্লাসরুম থেকে বের হতেই দেখি সামনে সিআইডির লোক দাঁড়িয়ে আছে, মানে হারামিগুলা। রাকিব ভ্রুকুচকে আমার দিকে তাকিয়ে বলল, কিরে মামা, কাহিনী কি? কি কাহিনী হবে? কি কাহিনী বুঝতে পারছো না? মেয়েটা কে? আপুর ননদ, নতুন ভর্তি হয়েছে। তা ভালো কথা, কিন্তু তোমার তার সাথে কি কাজ? অনেক কাজ। তোকে কেন বলবো? না, তোকে তো সুবিধার মনে হচ্ছে না। আজেবাজে না বকে ক্লাসে চল। ক্লাসে এসেও শান্তি নেই, সবগুলো যেন আমার ওপর উঠে পড়ে লেগেছে। তারপর সব কিছু খুলে বলতেই হারামিগুলা যেন আরও শয়তানি করতে লাগলো। আমি বিরক্তি নিয়ে কোনো মতে ক্লাস শেষ করে বাইরে এলাম। দেখলাম নিধি গাছের নিচে দাঁড়িয়ে আছে। কেমন লাগলো আজ? ভালো, স্যারেরা খুব সুন্দর করে পড়ান। এখন কি করবে? বাসায় চলে যাবে? হ্যাঁ, এছাড়া তো আর কোনো কাজ নেই, আর খিদেও পেয়েছে খুব। তোমার খিদে পেয়েছে আগে বলবা না? চলো বাইকে ওঠো। কেন? কোথায় যাবেন? সামনে একটা ক্যাফে আছে, হালকা কিছু খাবো। আরে না না, আমি বাসায় গিয়ে খাবো, অযথা ঝামেলার দরকার নেই। বেশি কথা না বলে উঠতে বলেছি, উঠো। নিধি আর কিছু না বলে বাইকে উঠে বসলো। আমি বাইক নিয়ে সোজা চলে আসলাম ক্যাফেতে। বাইক পার্ক করে ক্যাফের টেবিলে বসে নিধির জন্য অর্ডার দিলাম। নিধি কিছুটা লাজুক হলেও উচ্ছ্বাসিত। তুমি কি সবসময় এত শান্ত থাকো? সব সময় না, এক এক জায়গায় এক এক রকম পরিস্থিতি আর সময় বুঝে। ওর কথা শুনে আমি হালকা হাসলাম। আমরা হালকা খাবার খেতে খেতে কলেজের দিনগুলো নিয়ে গল্প করতে শুরু করলাম। সে বলল তার আগের হোস্টেল জীবন কেমন কঠিন ছিল। আমি ধীরে ধীরে বুঝতে পারছি নিধির সঙ্গে কথোপকথন শুধু দায়িত্বের নয়, তার সঙ্গে বন্ধুত্বও গড়ে উঠছে। হঠাৎ বাইরে বাতাসে একটা পরিচিত সুর ভেসে আসে। রাকিব আর ফাহিম ক্যাফের পাশে দাঁড়িয়ে হেসে আছে। আহা, কি নিদারুণ দৃশ্য! অথচ আমরা খাবার কথা বললে ওনার পকেটে টাকা থাকে না। নিধি একটু লাজুক হয়ে যায়। আমি হেসে বলি, ওদের মাথার স্ক্রু একটু ঢিলে, তাই পাত্তা দিও না। আর শোন, তোদের মতো গরিব ফকিরদেরকে কোথাও নিয়ে গেলে আমার মান সম্মান যাবে। রাকিব নাটকীয় ভঙ্গিতে বলল, আজ গরিব আর সিঙ্গেল বলে এত বড় অপমান সহ্য করতে হয়। নিধি আমার দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, ওনারা কি আপনার ফ্রেন্ড? হ্যাঁ। তারপর বিল মিটিয়ে সাথে ফকিরগুলোকে খাইয়ে বের হয়ে আসলাম। বাসায় ফিরতে ফিরতে নিধি বলল, আজকে সব দেখিয়ে দিলেন, তার জন্য থ্যাঙ্কস। এখন তোমার দায়িত্ব সব নিয়ম মেনে চলা। নিধির চোখে একটা ছোট্ট হাসি। বাসায় ফিরতেই আম্মু জিজ্ঞেস করলেন, তো কেমন কাটলো আজকের দিন? বাকি দিন যেভাবে কাটে সেভাবেই। আম্মু হেসে রান্নাঘরে চলে গেলেন। পরবর্তী দিন থেকে নিধি কলেজে নিজেকে পুরোপুরি মানিয়ে নিতে শুরু করে। আমি সকালে কলেজে নিধিকে সঙ্গে নিয়ে যাই, তার ক্লাসের সময় নজর রাখি এবং মাঝে মাঝে হালকা মজা করি যাতে সে ঘাবড়ে না যায়। এভাবে ধীরে ধীরে আমাদের মধ্যে স্বাচ্ছন্দ্য তৈরি হতে থাকে।
নিধি লাজুক হলেও তার হাসি, কৌতূহল এবং সরলতা আমাকে অজান্তেই আকৃষ্ট করতে থাকে। আর মনে মনে আমি নিজেও নিজেকে প্রস্তুত করতে লাগলাম যেন ওর প্রতি অনুভূতিটা চলে আসে। দিন যেতে লাগলো। হঠাৎ একদিন আমার খুব জ্বর উঠল। টানা 2 দিন কিছু খাইনি। সারাদিন বিছানায় শুয়ে শুয়ে কাটিয়েছি। আমার অসুখ শুনে আপু আর দুলাভাই আমাকে দেখতে আসলো, কিন্তু নিধি আসলো না। আমি আপুকে জিজ্ঞেস করলাম, নিধি আসেনি? বাপ্পা, এত খেয়াল রাখা হয়? সে এলো কি এলো না? ফালতু কথা বলো না তো, আমি এমনিই জিজ্ঞেস করলাম। সে কি জানে না যে আমি অসুস্থ? জানে, কিন্তু আজকে ওর ফ্রেন্ড একটার বার্থডে, তাই আসতে পারেনি। ও আচ্ছা। আমি আর কিছু বললাম না। মনটা ভীষণ খারাপ হয়ে গেল। জানি না কেন। ওকে এত কিছু দিয়ে হেল্প করলাম, পাশে থাকলাম, আর আজকে আমার অসুখের থেকে ওর পার্টি বড় হয়ে গেল। আসলেই মানুষকে বেশি আপন ভাবতে নেই, তাহলে তারা সস্তা ভাবে। কিছুদিন পর আমি সুস্থ হয়ে কলেজে গেলাম। ক্লাসে ঢুকতে যাব এমন সময় দেখি নিধির কল। আমি রিসিভ করলাম না। পরপর 4 বার দিল, কিন্তু আমি তাও রিসিভ করলাম না। হঠাৎ দেখি আপুর নাম্বার থেকে কল। হ্যালো। কি শিহাব, কই তুই? কলেজে। কলেজে মানে? তুই একা একা নিধিকে না নিয়ে কলেজে চলে গেলি কেন? ও কখন থেকে তোর জন্য অপেক্ষা করছে। কেন, ও কি নিজে নিজে আসতে পারে না? এতদিন আমি নিয়ে এসেছি, এখন তো ওর সব কিছু চেনা জানার কথা। আর এখন থেকে ওকে একা, নয়তো দুলাভাইকে বলবা নিয়ে আসতে। আমি পারবো না। তুই এভাবে কথা বলছিস কেন ভাই? যেভাবে বলার সেভাবেই বলছি। এখন রাখছি, আমার ক্লাসের সময় হয়ে গেছে। বলেই আমি কলটা কেটে দিলাম। কলটা কেটে দেওয়ার পর বুকের ভেতরটা কেমন জানি ফাঁকা লাগতে লাগলো। ক্লাসরুমের সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু ভেতরে ঢোকার ইচ্ছেটাই নেই। নিজের উপরই রাগ হচ্ছে। আমি এমন কেন করছি? নিধি কি দোষ করেছে? শুধু আমাকে দেখতে আসেনি বলে এভাবে রাগ দেখানোটা কি ঠিক হলো? আমি তো তার তেমন কেউ লাগি না। তখনই রাকিব এসে কাঁধে চাপড় দিল। কিরে, এমন মুখ করে দাঁড়িয়েছিস কেন? চুপ কর তো। কি হয়েছে বল আমায়। তারপর আমি সবটা না চাইতেও রাকিবকে খুলে বললাম। রাকিব একটু সিরিয়াস হয়ে বলল, দোস্ত, তুই যেভাবে রিয়্যাক্ট করছিস তাতে মনে হচ্ছে ব্যাপারটা অন্য কিছু। অন্য কিছু মানে? মানে তুই পড়ে গেছিস। কোথায়? প্রেমে মহারাজ। আজে বাজে বকবি না। আজে বাজে না মামা, মিলিয়ে নিও আমার কথা। আমি আর কিছু বললাম না, কিন্তু ভেতরে কোথাও যেন কথাটা গিয়ে ধাক্কা মারল। সত্যি কি তাই? ক্লাসে বসে বই খুলে রেখেছি, কিন্তু এক লাইনও পড়া হচ্ছে না। মাথায় শুধু একটা প্রশ্ন ঘুরছে, নিধি কি সত্যি আমার জন্য অপেক্ষা করছিল? সকালে কি সে রেডি হয়ে দাঁড়িয়েছিল? ফোন ধরেনি দেখে কি ও কষ্ট পেয়েছে? ক্লাস শেষে আর থাকতে পারলাম না। পকেট থেকে ফোন বের করে দেখি নিধির 4টা মিস কল আর একটা মেসেজ। আপনি কি রাগ করেছেন? যদি কিছু ভুল করে থাকি তাহলে সরি। মেসেজটা পড়তেই বুকের ভেতরটা হালকা কেঁপে উঠল। এত সহজ করে সরি বলছে, অথচ ভুলটা তো আমার। আমি নিজেই কল দিলাম। নিধি রিসিভ করলো। আসসালামু আলাইকুম। ওর কণ্ঠে আগের মতো উচ্ছ্বাস নেই। ওয়ালাইকুম আসসালাম। তুমি কলেজে? না, আজ আর যাইনি। আমি চুপ। নিধি আবার বলল, আপনি যদি না নিতে চান তাহলে আগে বললেই পারতেন, আমি কাউকে জোর করি না। আসলে আমি রাগ করেছিলাম। কি করেছি আমি বলুন? রাগটা নিজের ওপর, তোমার ওপর না। নিজের ওপর? যেদিন আমি অসুস্থ ছিলাম তুমি আমাকে দেখতে আসোনি, তখন খুব খারাপ লেগেছিল। পরে বুঝলাম তোমার আশাটা বাধ্যতামূলক নয়। ও চুপ করে রইল। আমি বললাম, আগে ভাবতাম শুধু দায়িত্ব, কিন্তু যখন তোমার জন্য অপেক্ষা করতে শুরু করলাম, যখন তোমার একটা কল না পেলে মন খারাপ হতে লাগলো, তখন বুঝলাম ব্যাপারটা অন্যরকম। আপনি কি বলতে চাইছেন? আমি চোখ বন্ধ করে বললাম,
আমি হয়তো ধীরে ধীরে তোমাকে ভালোবেসে ফেলেছি নিধি। ওপাশে কিছুক্ষণ নীরবতা। আমার বুক ধকধক করছে। নিধি আসতে বলল, যেদিন আপনি জ্বরে ছিলেন আমি আসতে পারিনি ঠিকই, কিন্তু সারা রাত আপনার আপুর কাছে খোঁজ নিয়েছি। পরদিন সকালে আপনাকে কল দিয়েছিলাম, কিন্তু আপনার ফোন বন্ধ ছিল। তারপরও আমি কলেজে গিয়েছিলাম। যদি আপনি আসেন তাহলে আপনাকে সবটা বলবো, কিন্তু আপনি আসেননি। তারপর আর দেখা হলো না, আর আপনিও আর এলেন না। নিধির কথাগুলো শুনে মনে হলো কেউ যেন ভেতর থেকে আমাকে নাড়িয়ে দিল। আমি এতদিন নিজের কষ্টটাই দেখেছি, কিন্তু ওর কষ্টটা দেখিনি। আমি ধীরে বললাম, তাহলে কি তুমি রাগ করেছ? নিধি হালকা হেসে বলল, রাগ না, কষ্ট। আপনি হঠাৎ দূরে সরে গেলেন। আমি ভাবলাম হয়তো আমি সীমা ছাড়িয়ে গেছি। আমি বললাম, সীমা? আপনি তো বলতেন দায়িত্ব। আমি ভেবেছিলাম হয়তো আমি দায়িত্বের বাইরে চলে যাচ্ছি। আমি একটা গভীর নিঃশ্বাস নিলাম। আপনি জানেন, প্রথম দিন আপনি আমাকে কলেজে দেখাচ্ছিলেন, তখনই মনে হয়েছিল আপনি বাইরে থেকে যেমনই হন না কেন ভেতরের দিকে অনেক নরম এবং কেয়ারিং। তারপর যখন আমার খিদে লেগেছে শুনে ক্যাফেতে নিয়ে গেলেন, মনে হলো কেউ আমাকে গুরুত্ব দিচ্ছে। আমি একটু মুচকি হাসলাম। আর তুমি যখন বললে কাল অপেক্ষায় থাকবো, সেদিন প্রথমবার মনে হয়েছিল কেউ আমার জন্য অপেক্ষা করবে। কিছুক্ষণ দুজনেই চুপ। আমি বললাম, কাল কলেজে আসবে? যদি আবার একা ফেলে না যান তাহলে আসতে পারি। যাব না। পরদিন আমি ইচ্ছে করেই একটু আগে গিয়ে দাঁড়ালাম তাদের বাসার সামনে। নিধি নিচে নামলো। আজ ওর চোখে অন্যরকম লাজুক হাসি। আমি বললাম, চলো। নিধি মাথা নেড়ে বাইকে উঠে বসল। আজ বাইক চালাতে চালাতে মনে হচ্ছিল বাতাসটাও হালকা। কলেজে পৌঁছে ওকে নামিয়ে দিয়ে আমি বললাম, ক্লাস শেষে গাছটার নিচে দাঁড়িয়েও কথা আছে। নিধি বলল, কি কথা? আমি বললাম, সারপ্রাইজ। সারাদিন ক্লাসে বসে সময় যেন কাটতেই চাইছিল না। রাকিব পাশ থেকে ফিসফিস করে বলল, আজ তোকে খুব ফুরফুরে লাগছে। তোর ভবিষ্যৎ নিয়ে ভাবছি। আজাইরা বকিস না, তোমার মনে যে লাড্ডু ফুটেছে তা বেশ ভালোই বুঝতে পারছি। আমি কিছু বললাম না, শুধু হেসে ফেললাম। ক্লাস শেষে বের হয়ে দেখি নিধি দাঁড়িয়ে আছে গাছের নিচে। কদম গাছের ছায়া পড়েছে ওর ওপর। হালকা বাতাসে ওর চুল উড়ছে। আমাকে দেখে একটু সোজা হয়ে দাঁড়ালো। কি কথা বলবেন? আমি কয়েক সেকেন্ড চুপ থাকলাম। তারপর ধীরে বললাম, আজ কোনো ঘুরপাক খাওয়া কথা বলবো না, সোজা কথা বলবো। নিধি মন দিয়ে তাকিয়ে আছে। আমাদের শুরুটা ছিল দায়িত্ব দিয়ে। সবাই বলেছিল তোমাকে দেখে রাখতে, কিন্তু কখন যে দেখাশোনার মাঝেই তুমি আমার দিনের অংশ হয়ে গেলে বুঝিনি। সকালটা তোমাকে না দেখলে ফাঁকা লাগে। কলেজের গেটটাও কেমন যেন নির্জীব লাগে। নিধি কিছু বলছে না, শুধু শুনছে। যেদিন রাগ করে তোমাকে না নিয়ে চলে গেলাম, সেদিন বুঝেছি তুমি আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ। তোমার অপেক্ষা করার অনুভূতিটা আমি হারাতে চাই না। নিধি কিছুক্ষণ নীরবে তাকিয়ে রইল, যেন বুঝতে চাইছে এসব কি সত্যি নাকি কোনো কল্পনা। তারপর নরম স্বরে সে জিজ্ঞেস করল, তাহলে এখন কি চান? আমি চাই আমরা দুজন আগে ভালো বন্ধু হই, একে অপরকে বুঝি, পড়াশোনাটা ঠিকমতো শেষ করি। তারপর যদি অনুভূতিটা একই থাকে, তাহলে সবার সামনে মাথা উঁচু করে বলবো, আমি তোমাকেই চাই। নিধি চোখে স্পষ্ট স্বস্তি ফুটে উঠল। আমি তো আরো ভেবেছিলাম হয়তো আপনি হুট করে বিয়ের কথা বলবেন। না, আমি তাড়াহুড়ো করে কিছু নষ্ট করতে চাই না। তোমার স্বপ্ন আছে, আমারও আছে। দুজনের পথ যেন থেমে না যায়, এটাই আমাদের মূল উদ্দেশ্য। নিধি মাথা নেড়ে বলল, আমিও চাই আগে নিজের জায়গায় দাঁড়াতে, কিন্তু একটা কথা বলি। বলো। আপনার সাথে থাকলে আমি খুব রিল্যাক্সড আর সেফ ফিল করি। জানি না কেন, তবে এতটুকু জানি বাকি ছেলেদের থেকে আপনি খুব আলাদা, কারণ আজ পর্যন্ত আমি আপনার চোখে খারাপ কিছু দেখিনি। আমি একটু কাছে গিয়ে শান্ত গলায় বললাম, তাহলে এবার ঠিক হলো?
কি? এই যে আমরা একে অপরের পাশে থাকব, কোনো লুকোচুরি না, কোনো নাটক না, সম্মান থাকবে, বিশ্বাস থাকবে, আর ভালোবাসাটা চুপি চুপি। নিধি হালকা হেসে বলল, আর আপনাকেও একটা কথা দিতে হবে। আমি বললাম, কি কথা? রাগ করলে ফোন না কেটে সরাসরি বলবেন কেন রাগ করেছেন, কারণ চুপ থাকলে দূরত্ব বাড়ে। ওকে ম্যাডাম। নিধি হাত বাড়িয়ে দিল। আমি হাতটা ধরলাম, শক্ত করে না, শুধু আশ্বাসের মতো। দূর থেকে রাকিব চিৎকার দিল। ওহো, গাছের নিচে সভা বসেছে নাকি? আমি হেসে বললাম, চলো, না হলে এগুলো আবার সিনেমা হল বানিয়ে দেবে। নিধি হেসে আমার পাশে হাঁটতে হাঁটতে বলল, আজ থেকে তাহলে নতুন শুরু? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ, নতুন শুরু। আপু আর ভাইয়া যদি জানতে পারে? ওরা আর নতুন করে কি জানবে? মানে? মানে তুমি ছাড়া সবাই জানে। মানে কি জানবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। শোনো তাহলে, তোমার পরিবার এবং আমার পরিবার অনেক আগে থেকেই তোমার আর আমার বিয়ের ব্যাপারে আলাপ আলোচনা করেছে। আম্মু আর আপু আমাকে অনেকবার তোমাকে বিয়ে করার জন্য বলেছে, কিন্তু আমি বিষয়টি এড়িয়ে গেছি, কারণ তখনও আমি তোমাকে ভালো করে জানতাম না, চিনতাম না, তাই এতটা আগ্রহ দেখায়নি। কিন্তু ধীরে ধীরে যখন তোমাকে জানলাম, দেখলাম, তখন মনে হলো বিয়েটা করাই যায়। নিধি অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে, যেন সে অবিশ্বাস্য কিছু শুনেছে। কি? এত বড় কথা আপনি আমার থেকে লুকিয়েছিলেন? আজব, আমি কেন লুকাতে যাব? তাহলে এতদিন বলেননি কেন আমায়? আমি নিজে তো আজকে তোমাকে বললাম মনের কথা, তাহলে ওইগুলো আগে কিভাবে বলতাম? আসলেই মানুষ বলে ছেলেরা ধোঁকাবাজ। জান, আপনার সাথে কোনো কথা নেই। বলেই নিধি জোরে জোরে হাঁটতে লাগলো। আমি পেছন থেকে ডাকতে লাগলাম, নিধি, নিধি শোনো। কে শুনে কার কথা? আসলেই ভাই, মেয়ে মানুষের মন বোঝা অনেক কঠিন। কখন যে কি চলে তাদের মনে বোঝা মুশকিল। শেষে একটাই কথা বলবো, মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা। এই ছিল শিহাব আর নিধির গল্প। একটা সম্পর্ক যেটা শুরু হয়েছিল দায়িত্ব দিয়ে, কিন্তু ধীরে ধীরে রূপ নিয়েছে সত্যিকারের ভালোবাসায়। সব ভালোবাসা হঠাৎ করে আসে না, কিছু ভালোবাসার সময় নেয়, বোঝাপড়া, অভিমান আর ছোট ছোট মুহূর্তের মধ্যে দিয়ে নিজের জায়গা তৈরি করে নেয়। রাগ, ভুল বোঝাবুঝি, দূরত্ব, সব কিছুর পরেও যদি কেউ পাশে থাকতে চায়, তাহলেই বুঝতে হবে সেটাই সত্যিকারের ভালোবাসা। আপনার কেমন লাগলো এই গল্পটি? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর এমন আরও হৃদয় ছোঁয়া ভালোবাসার গল্প শুনতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের ভালোবাসা আর সাপোর্টই আমাদের সবচেয়ে বড় শক্তি। আজকের মতো এখানেই শেষ। আবার দেখা হবে নতুন কোনো গল্পে, নতুন কোনো অনুভূতিতে। ভালো থাকুন, ভালোবাসায় থাকুন।